আসসালামু আলাইকুম। জনাব তারেক রহমান যে ভুলের জন্য অনুশোচনা করবেন। পৃথিবীর প্রতিটি মানুষের জীবনের শেষাংশে এসে যবনিকা টানার পূর্ব মুহূর্তে তাদের পিছনের দিককার কর্মকাণ্ড নিয়ে যখন বিশ্লেষণ করে, কখনো কখনো উচ্ছ্বসিত হয়, কখনো কখনো অনুশোচনায় ভোগে, কখনো কখনো নিজে নিজেই দগ্ধ হয়, দহন হয়। আর কেউ কেউ এসবের আগেই দেশ থেকে পালিয়ে যায়, একবার পুরা বংশসহ শেখ হাসিনাদের মতো, বা গোয়াং সহ, অর্থাৎ তার মন্ত্রিপরিষদের অধিকাংশই কৃতকর্মের জন্যই। জনাব তারেক রহমান কিছু কিছু কাজের জন্য জীবনের শেষে যেয়ে অনুশোচনা করবেন, দহন হবেন। আমি তার ছোট, অনেক হতে পারে আরও কিছু, কিন্তু আমি ছোট করে একটি বিষয়ের দিকে দৃষ্টি ক্ষেপণ করব। আহসানুল হক ইনু বাংলাদেশের এক জোকার চরিত্র, বৈচিত্র্যময় চরিত্রের, জাতির সাথে প্রহসনমূলক আচরণের এক জাদুকরী নেতা ইনু। শেখ মুজিব হত্যার পরে যে ট্যাঙ্কের উপরে উল্লাস করেছিল, উন্মাদদের মতো নৃত্য গীতন করেছিলেন, সেও শেখ হাসিনার প্রভুত্ব পেয়ে গেছেন। প্রভুত্ব মানে, হ্যাঁ, প্রভুত্বই বলা চলে। শেখ হাসিনা এদের প্রভুর চোখেই দেখে গেছেন, লালন করে গেছেন, এবং জনগণের টাকায় তাদেরকে বিলাসময় জীবন যাপনের জন্য সর্বব্যবস্থা করে গেছেন। ইনু, মেনন, শাহজাহান, কতিপয় আরও কিছু লোকজন আছে যারা, বা তার উপদেষ্টা যারা ছিলেন, তাদেরকে যেভাবে আর্থিকভাবে সচ্ছল তো অবশ্যই, এবং এমন একটি মুরব্বিয়ানায় সম্মানের জায়গায় তাদেরকে অবস্থান করে রেখে গেছেন, যেন সারা দেশের মানুষ তাদেরকে দেখে নমস্তে নমস্তে করেন। সেই ইনু মানবতা বিরোধী অপরাধের যে মামলায় শেখ হাসিনা স্বয়ং আসামি, তিনি দেশ থেকে পলাতক, এবং আরও অনেকেই আছেন। সেই ইনু সাজাপ্রাপ্ত আসামি, এবং অন্য কেসের হাজিরা দিতে কোর্টে আসলে দুজন পুলিশ তাকে আশ্বস্ত করছে, স্যার টেনশন করেন না, আমরা তো আছি। সেই দুই পুলিশও শেখ হাসিনার সময়কারী, শেখ হাসিনার আদর্শেরই সেই দুই পুলিশ, শেখ হাসিনার আদর্শেরই এই ইনু। তো তাদের মাঝে এই ধরনের এক জায়গায় চূড়ান্তভাবে সমঝোতাটা হওয়া স্বাভাবিক। একজনকে সাপোর্ট দিবে, অভয় দান করবে, নির্লিপ্ত থেকে, নির্লজ্জ থেকে স্বাভাবিক আচরণ করবার জন্য তারা এটুকু অনুনয় বিনয় করবেন, তবু সম্মানের সাথে, স্যার টেনশন করবেন না। অর্থাৎ কোর্টে যিনি বিচারক, তিনারও কিন্তু এনারা স্যার, যিনি বিচারক স্বয়ং এনারা স্যার। মানে এদেরকে রাষ্ট্র এমন একটি জায়গায় তুলে রেখেছে, একেবারে শিকেই তোলার মতো, বাক্সের উপরে তোলার মতো। রাষ্ট্র এমনভাবে তাদেরকে পতাকারও উপরে যেন এদেরকে ব্যবহার করে গেছে। তো স্যার টেনশন করেন না, আমরা আছি তো। তো এই যুগে যুগে এরা হলো ঘর জামাই ছিল, বিগত সরকারগুলোর সাথে এরা ঘর জামাই ছিল। বর্তমানে সেই ঘর জামাইদের আদলে আরও কিছু ঘর জামাই, নূতন ঘর জামাই, নূতন আদলে, নূতন পরিচয়ে, নূতন শ্বশুরের ঘরে। নূতন শ্বশুর বলতে আমি সরকারকে বোঝাচ্ছি, অন্যভাবে মিনিং করবেন না। আবার নতুন শ্বশুর হচ্ছে সরকার, আর সেই সরকারের কতিপয় সেই ইনুদের আদলে বর্তমান সময়ের ঘর জামাই সংসদে, এটা মানে পারিবারিক জীবনে না, সংসদের, সরকারের ঘর জামাই, এবং এদের সেই ঘর জামাই স্বীকৃতি হলো সংসদ। সেই কারা? এক নম্বর হচ্ছে আমলিগ ঘরোয়ানার, একেবারেই আমলিগের গায়ের কাপড়,
আমলীগের অন্ডকোষ পার্থ, আর একজন পুটকির গোরে আর হোলের চামড়ার নিচে যে চর্বি জমে না, সেই চর্বির নেতা ববি হাজ্জাজ। আরও অনেকেই আছে, আরও সবার নাম এখানে বলবো না। মানে ওই অকালে পাকলে বাস করে ঠাস ঠাস, একটা শ্লোক আছে, হয়তো বা এই রকমেরই কি যেন একটা আছে, সেই টাইপ। আর একজন ওই সাদেক পুত্র ইশরাক, যিনি সংসদে দাঁড়িয়ে মানে ভাঙির চেয়ে বিসি বড় হলে যা হয়, মূলত এই 17 বছরে তো হোলের বিসি খুঁজে পায়নি বলে বিয়েই করে নাই। কারণ বিয়ে করে যে একজন নারীর কাছে যাবে, সেই পুরুষত্ব কোথায় ঢুকে চলে গেছিল ওলের বিসি টিসি সহ, তার অনুপস্থিতি এরা বিয়ে করতে সাহস পায় নাই। সরকার ক্ষমতায় আসার পরে নগর ভবনে তালা মারতে যাচ্ছে, বিয়ে থাও করছে। ইদানিং শুনলাম এখন সংসদে দাঁড়িয়ে মানে তার সামনে যে কারা বসা আছে এইটুক চিন্তা ভাবনার আর সময় নাই, সুযোগ নাই। কারা এই সংসদ ভবনে বসে আছে, ওই ফজা বেয়াদবটারে দেখতেছে, চরম বাংলার এক স্বীকৃত বিয়াদব ফজলুর রহমান ফজা, মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে ব্যবহার করে আবার বর্তমান সরকারের ভিতরে ইঁদুরের মতো সারপোকার মতো ঢুকে দলটাকে কুটকুট কুটকুট করে কামড়াচ্ছে। এক্ষেত্রে আমি ছোট একটা উদাহরণ দিই যে 70-80 বছরের এক বৃদ্ধ লোক গাছের থেকে পড়ে যেয়ে বেশ ভালো আহত হয়েছেন। আহত হলে ডাক্তারের কাছে নিয়ে গেছেন। ডাক্তার তার ভাঙা হাত ব্যান্ডেজ না করে, পা ব্যান্ডেজ না করে, কাটা জায়গায় ট্রিটমেন্ট না করে একটা ওষুধ লিখে দিয়েছেন, গুড়া কৃমির ওষুধ। তো তার ছেলেপেলেরা তো খুব গরম, যে আমার পিতার হাত ভেঙে গেছে, গায়ে ক্ষত বিক্ষত, আপনি সেই সব চিকিৎসা না করে আপনি গুড়া কৃমির ওষুধ দিলেন কেন? তো ডাক্তার বলতেছে যে আমি বিজ্ঞ ডাক্তার, আমি রোগের গুড়ার থেকে ট্রিটমেন্ট করে আসি। এই লোকের হলো গুড়া কৃমি আছে, গুড়া কৃমি না হলে 60-70 বছর বয়সে গাছে উঠবে কেন? তো ফজাদের হলো সেই গুঁড়ো কৃমি খাওয়ানোর দরকার, কারণ এদের পুটকির গুঁড়া এখনো গুঁড়া কৃমি কিরকির কিরকির করে, যা নিয়ে দেশকে আবার বিভ্রান্তির ভিতরে ফেলতে চায়। ভারতের কাছে এরা এতটা কুকুর সাব্যস্ত হয়ে আছে যে এখনও এই বাংলার মাটিতে দাঁড়িয়ে এখনও চায় যে তাদের বক্তৃতা যেন ভারতবাসী শোনে, ইন্ডিয়ার নজর কাড়ে, তাদের মনোরঞ্জনে তাদের মনোভূত হয়, এবং তার মূল অভিব্যক্তিরা যেন আমলীগের উপরই নিপতিত হয়, আমলীগের আশীর্বাদে যেন সে পুষ্ট হয়ে থাকে। অন্তরালে এদের মনের ভিতরে সেই জায়গাটাইতেই কাজ করে, সেইটার ভূমিকা নিয়েই বারবার এরা আবিষ্ট হয় জনসম্মুখে। তো যেটা বলছিলাম যে ঘর জামাইদের একটি নিরাপদ জায়গা হলো বাংলাদেশ। যে সরকারই আসুক, যখনই আসুক, তখনই এই আদু ভাই পয়সাওয়ালা ঘরের, বংশীয় ঘরের ছেলেপেলেরা, যাদের বংশীয় চোরের বংশ, ডাকাতের বংশ, বদমাইশের বংশ, সিটার বাটপারদের বংশ, কিন্তু অর্থশালী লোক। এই অর্থশালী যারা বাংলাদেশে বর্তমানে আছে, এই হাদি যেটা বলে গিয়েছিল যে আমাদের গালি দেওয়ার অধিকার দিতে হবে, তা আমাদের অস্ত্রই হলো গালি। আমরা এদেরকে কি বলতে পারি? তৃণমূল সাধারণ মানুষের মতো এরা কোন শ্রমের বিনিময়ে, কিসের বিনিময়ে এই শত হাজার কোটি টাকার মালিক হয়ে গেল? এর উৎস কোথায়? এটা একসময় শুরু হবে। এই ধন দৌলত শান সৈকত থাকবে না, এগুলো জনগণ একসময় কেড়ে নেবে, হয়তো এই দশকে না হোক আগামী দশকে সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয়ে যাবে এইসব ধনকুবেরদের কাছ থেকে। ব্যাংক লুট হয়ে যাবে, ব্যাংকের সম্পত্তি লুট হয়ে যাবে, এই সমস্ত কিছুই রাষ্ট্রের কোষাগারে চলে যাবে। এবং জুলাই আগস্ট হলো তার বর্ণ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ হলো জুলাই আগস্ট, অর্থাৎ 19 সালের নূর, 24 সালের নাহিদ হাসনাত, এগুলো হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণর পুস্তক প্রেসে ছাপা হয়েছে সবেমাত্র। এইগুলো যখন নূতনভাবে ছাত্র তৈরি হবে, রেকর্ডিং তৈরি হবে, আরও যখন এর ভিতরে
মেধাবীদের বিকাশ ঘটবে এর ভিতরে। এখানে যখন যুব শক্তি আসবে এবং বর্তমান সময়ের যে যুবকেরা মেধাবী এবং তারা স্বশিক্ষায় যেমন শিক্ষিত তেমনি পাঠ্যপুস্তকে শিক্ষিত, তারা সীমাবদ্ধতার চাপেই এখনও রাস্তা খুঁজে পাচ্ছে না, পথ খুঁজে পাচ্ছে না। কিন্তু এক সময় যখন তাদের দেওয়ালে পিঠ ঠেকে যাবে, তখন এদেশের ছাত্র, এদেশের সমস্ত সংস্থার, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন যে যেখানে আছে, একেবারে কৃষক থেকে শুরু করে তার সামনে যারা আছে সবাই এর বিরুদ্ধে কথা বলবে, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলবে। যারা এখন নিজেরা সংসদ সদস্য, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, বংশীয়ভাবে বাবা ছিলেন, ছেলে হচ্ছে, মেয়ে হচ্ছে, হাজার কোটি টাকার সম্পদ তাদের কুক্ষিগত করা আছে, যেন বাংলাদেশে 12 ভূঁইয়াদের মতো। 12 ভূঁইয়া যেমন ঈশা খাঁর আমলের যে 12 ভূঁইয়ারা ছিল, তাদের ভূঁইয়া অর্থাৎ অঞ্চল ভাগ করা ছিল, সেই অঞ্চলের শাসক সেই 12 ভূঁইয়াদের মতো এদেশেও কয়েকজন ভূঁইয়া তৈরি হয়ে গেছে, যেমন ববি হাজরা, পার্থরা, ইশরাকরা, এরকমের আরও বেশ কিছু আছে পিছনে, ডাইনে বামে। এদের সবাই পরিচিত ফেজ না, কিন্তু কিছু কিছু পরিচিত ফেজ যাদেরকে আমরা সহজে চিনি, জানি এবং যাদের হুঙ্কার দাম্ভিকতায় মনে করিয়ে দেয় যে তারা কতটা রাষ্ট্রীয়ভাবে, দলীয়ভাবে শক্তিশালী। এরা যে সরকারি যেখান থেকে আসুক না কেন, এরা তাদের চূড়ান্ত একটি আসন তৈরি করে নিয়েছে, এরা ওই আসনেই উপনীত থাকবেন। আর সাধারণ মানুষ ভৃত্য, তারা এদেশের চাকর বাকর, তাদের পায়ের তলাই, তাদের সিদ্ধান্তের উপরই, তাদের কলমের উপরই এদেশের মানুষের, সাধারণ মানুষের ভাগ্য নির্ধারণ হবে। তো এক সময় এ নিয়ে যখন প্রশ্ন উঠবে যে ববি হাজরাত বলেন, পার্থ বলেন, বা জোনায়েদ সাকিরা আছে, জোনায়েদ সাকি এখনো মাথার চুল ঝাঁকি মারছে না, কিন্তু ঝাঁকি মারবে, হয়তো সুযোগ পাচ্ছে না, অপেক্ষায় আছে। ইশরাকদের মতো একেবারে আসেই সাথে সাথে উপমন্ত্রী, প্রতিমন্ত্রী হয়ে যাচ্ছে। এই ধরনের আরও বেশ কিছু উপদেষ্টা আছে বা আরও সংসদ সদস্য যারা আছে, এদেরকে নিয়ে যখন কথা উঠবে, এরা কোনভাবে, কোন ওসিলায়, কোন ভিত্তির উপরে এরা এতটা শক্তিশালী হয়ে উঠলো যে ক্ষমতায় আসার পরে এরা মন্ত্রী, প্রতিমন্ত্রীর পদে বা সংসদ সদস্য হয়ে এরা সংসদের টেবিল চাপড়ানোর মতো সেই গা জ্বালানো বাগময় বক্তৃতা দিয়ে মানুষকে বিভ্রান্তের ভিতরে বা ভারতীয় দালালদেরকে উস্কানি দেওয়ার এত দুঃসাহস কীভাবে দেখালো? এটা জবাব তো তারেক জিয়াকে দিতে হবে। তারেক জিয়া না দিক, দলকে দিতে হবে, যারা নমিনেশন বোর্ডে ছিল। কত হাজার কোটি টাকা নিয়ে এখানে এই দেন দরবার, লেনদেন হয়েছে কিসের বিনিময়ে? তারাই এককভাবে যার যার মতো করে দল গঠন করে নিয়ে সেই দলের সুযোগটি নিয়ে সেই দলকে ব্যবহার করে তারা বাংলাদেশের সংসদ ভবনে ঢুকে গেল। সংসদে বসে প্রশ্ন তো একটাই, সংসদে আসলে কি 300 আসন, 300 লোকের প্রয়োজন আছে? ছোট্ট একটি দেশ, এই দেশের আইন প্রণয়নের জন্য 300, আরও মহিলাদের কোটা আলাদা, আরও অনেক জায়গা তৈরি করে নেওয়া হয়েছে। আসলে কি দরকার? নাকি 64 জেলার 64 জন সংসদ হলেই সেটাই যথেষ্ট? এখানে যে টাকা পয়সার লেনদেন, ব্যবসা বাণিজ্য, কিছু মানুষকে একেবারে স্বয়ং সম্পূর্ণ রাজা বাদশাদের মতো নিজেদেরকে করে তোলা, মানে মানুষদেরকে আইনের ভিতরে রেখে তারা এমন একটি শৈশম্বর অবস্থান ধারণ করে। সংসদ সদস্য মানে কি? মানে এদেশের মানেই লর্ড ক্লাইভ, মানে মাউন্ট ব্যাটেন। তারা যেটা সিদ্ধান্ত নেবে সারা দেশ কাঁপতে থাকবে। সংসদ সদস্যরা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে দাপটের সাথে ভেঙে চুরে চলে যাবে, মাটি থরথর করে কাঁপবে। দুই পাশের প্রজারা ভীত সন্ত্রস্ত হয়ে হাঁটু ভেঙে বসে হাত ভেঙে দিয়ে তাদেরকে হুজুর হুজুর, জনাব জনাব, স্যার স্যার সালাম করবে। এদেশের কতিপয় অর্থশালী, অর্থবিত্তের মানুষরা
নিজেদের ভিতরে একটি ক্লাব ঘরের মতো সংসদ ভবন তৈরি করে ফেলেছেন, এবং সরকারের ভিতরেও সেই ঢাকা ক্লাবের মতো একটি ক্লাব ঘরে যে আবর্তের ভিতরে নিমজ্জিত আছে জনগণ, এখান থেকে এদেরকে উদ্ধার করে নিয়ে আসবে এক সময়। মানে দাবড়াইয়ে না, চুল ধরে, ঠ্যাং ধরে, হাত ধরে টেনে টেনে উঠিয়ে এদের মুখ উঁচু করে জনতার সামনে ঘুরিয়ে 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 দেখাবে যে আমাদের সম্মানিত সংসদ সদস্যরা। সংসদে কাদের অবস্থান নেওয়ার কথা, কাদের বসার কথা, ওখানে কোন কোন ক্রাইটেরিয়ার লোকের জন্য ওই জায়গাটা। কিন্তু বাংলাদেশের সমস্ত কিছু বাদ দিয়ে শুধু অর্থকে মেন স্তম্ভ ধরা হচ্ছে, পয়সাকে, এবং যে যত পয়সা রাজনৈতিক দলগুলো এমন একটি অবস্থায় দাঁড়িয়ে আছে যেন সবচেয়ে ব্যবসা প্রতিষ্ঠান রাজনৈতিক সংগঠন। আর যারা সরকারে যাওয়ার মতো শক্তিশালী সংগঠন তাদের তো কথাই নেই। এখানে যে পয়সার বিড়ম্বনা তৈরি করা হয়েছে, যে টাকা পয়সার পাহাড়ের স্তূপ তৈরি করা হয়েছে, এর টাকা দিয়ে এরকমের একটি রাষ্ট্রকে তারা কিনে ফেলতে পারে, এদেশের জনগণকে তারা টাকা দিয়ে ছেয়ে ফেলতে পারে। এত টাকা এদের ফান্ডে জমা হয়ে আছে, এবং এদের এই ডোনারগুলাই সংসদ ভবনে বসে আছে এখন। সংসদকে ঘিরে এদের উল্লাস, আনন্দ, বক্তৃতা দেবে, টেবিল চাপড়াবে, টিভিতে সেটা দেখা হবে। মানুষজন সারাদিন ক্লান্ত শরীরে ঘরে ফিরে বা দোকানে বসে এদের এই আনন্দ ঘন মুহূর্তটি উপভোগ করবে। কিন্তু প্রশ্নের জবাব দিতে হবে একদিন, কাদের বিরুদ্ধে, কাদের পিছনে, কাদের ব্যয়ভার এই রাষ্ট্র বহন করেছিল, কাদেরকে এই রাষ্ট্রের টাকায় বেতন দিয়ে, সমস্ত সুযোগ সুবিধা দিয়ে পুষে রাখা হয়েছিল কোন প্রয়োজনের জন্য। তারা এদেশের মানুষের জন্য কোন প্রয়োজনীয়তার খাতটি পূরণ করে যাচ্ছে, আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার কোন ধরনের আইন প্রণয়ন করে গেছে। যদি আইন এখনও প্রণয়ন করার প্রয়োজনীয় থাকে, তাহলে বিগত দিনের সেই সংবিধান নিয়ে এত লাফালাফি নাড়াচাড়া কেন? সেই সংবিধানের ভিত্তিতেই যদি রাষ্ট্র চলে, তাহলে নিত্য নৈমিত্তিক এত আইন প্রণয়নের কোথায় কি প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে? শুধু ক্রয় সংক্রান্ত, বেতন সংক্রান্ত, রানিং উন্নয়ন সংক্রান্ত, তার জন্য কি এই 300 সংসদ সদস্য, আরও সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য, তাদের ভোগ বিলাসিতার জন্য বিশাল কোটি কোটি টাকা খরচ করে সংসদ ভবন, তাদের এমপি হোস্টেল, এত বিলাসবহুল জীবন কি কোন কাজের জন্য এই বেতন দিয়ে এদেরকে পোষা হচ্ছে? এটা একসময় গবেষণা হবে, প্রয়োজন হবে, মানুষ প্রশ্ন তুলবে, জানতে চাইবে জনাব তারেক রহমানের কাছে। তারেক রহমান মানসিকভাবে তার বিরুদ্ধে কোনো অবজেকশন নিয়ে মানুষ হয়তো দাঁড়াবে না, এখনও সে ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। কেউ কেউ ভারতের দালাল যারা বা আওয়ামী লীগের চাটুকার যারা, তারা তাকে নিয়ে হয়তো কথা বলছেন, প্রশ্ন তুলছেন। কিছু কিছু জায়গাগুলো আমি ঘেটে দেখেছি অযথাই, কোনো লজিক ছাড়া, যুক্তি ছাড়া। এখনও তিনি যে জায়গাটা আছে তিনি সঠিক, কিন্তু নমিনেশন বোর্ডে তার ভূমিকা কতটুকুন কীভাবে ছিল না ছিল জানি না। কিন্তু ভবিষ্যতে এই প্রশ্ন উঠলে তিনি কি জবাব দিবেন, কি বলবেন জনগণকে, তার একটি সদুত্তরের জায়গা তাকে খুঁজতে হলে অন্তত যেসব ঘর জামাইদেরকে তিনি পুষে সংসদ ভবনের ভিতরে জায়গা করে দিয়েছেন যে তোমরা এখানে সেফ জোন, এর ভিতরে কেউ আসবে না, এবং যখন বাইরে যাবে পুরো দেশের জনগণ তোমাদেরকে সার করবে, আইন শৃঙ্খলা বাহিনী, এয়ারপোর্টে, মন্ত্রণালয়ে, সচিবালয়ে, যে কোনো দপ্তরে তোমাদেরকে আমি সার বানিয়ে দিলাম, তোমরা এদেশের সার হয়ে গেলে আজকের থেকে। ওই ইনুর মতো জেলে গেলেও তখন পুলিশের কর্মকর্তারা, অ্যাডভোকেট সাহেবরা, বিচারপতি সাহেবরাও স্যার বলেই সম্বোধন করবে। এই স্যারেদের একদিন স্যার পোকার মতো পেট টিপে তাদের ভিতরে জনগণের যে রক্ত, চোখের মতো যে রক্ত জমা আছে, এটা টিপে 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 বের করবে দেশের জনগণ, যদি তারা তাদের উদ্ধত আচরণ থেকে নিবৃত না হয়। পুরনো তসবির টেনে এনে যদি আবার ওই পার্থ, ওর বাপ কোথায় কী ছিল, কোন জায়গায় কী ছিল, এখন তো লম্বা লম্বা কথা বের হচ্ছে মুখ দিয়ে, লম্বা কথা একসময় থাকবে না।
জনগণ যখন টুটি চেপে ধরবে, একবারে টুটি চেপে ধরবে, তখন তারেক জিয়ার মুখের দিক তাকিয়ে থাকলেও কাজ হবে না। তারেক জিয়া আপনার এই বক্তৃতার জন্য, আপনাদের এই আচরণের জন্য দায়ী হবে না। সংসদ ভবনে আসছেন সংসদ সদস্য হয়ে, সংসদ সদস্যের যে আচরণ, তার বাইরে যদি কিছু অন্য কিছু করবার চেষ্টা করেন, জনগণকে যদি হুমকি ধামকি দিয়ে শেখ হাসিনার মতো, সেই আওয়ামী লীগ পরিবারের মতো পুরো আওয়ামী লীগ পরিবারের আচরণ পার্থর ভিতরে পরিলক্ষিত হয়। আপনারা খেয়াল করে দেখেন, এই যে শেখ হাসিনার খালাতো ভাই যে ভাঙ্গা থানার যেটা ছিল, বিয়াদব টাইপ একটা ছিল, নাম মনে নেই এখন, এদের কথাবার্তার সাথে এই পার্থর আচরণ একেবারে পুরাপুরি মিলে যায়। তো বিএনপির সংসদ সদস্য ফজা পাগলা আওয়ামী লীগ থেকে আমদানিকৃত, ওই আওয়ামী লীগের হুমকি ধামকি ওর ভিতরেও আছে। মূল ধারার বিএনপি যারা, মূল বিএনপিকে যারা ধারণ করে, তাদের ভিতরে কিন্তু হুমকি ধামকি নাই, সহনশীলতা আছে, সৌজন্যবোধ আছে, এবং নিজেরা যেন নিজেদের জনতার কাঠগড়ায় প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে তারা সদুত্তর দিতে পারে, সেভাবে মানসিকভাবে প্রস্তুতি রেখেই তারা তাদের কার্য পরিক্রমা পরিচালনা করছে। এর বাইরে এখনও কাউকে বিশৃঙ্খলতার ভিতরে ডুবে যেতে বা ঢুকে যেতে দেখা যায়নি, শুধু একমাত্র ইশাকের বাপ গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন, সেলুট তাকে। আমি যুদ্ধের সময় বা পরে পরে আমি ওনার নাম শুনতাম, আমাদের সিনিয়র যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের কাছে শুনতাম, এবং পরবর্তীতে আমার খুব নিকট আত্মীয়ের সম্পর্কে তার কাছ থেকে অনেক কিছু শুনেছি। কিন্তু সেটাকে ব্যবহার করে যে সাম্রাজ্য, ধন সম্পদ, অঢেল সম্পদের মালিক হয়ে গেছেন তিনি পরবর্তীতে এই রাজনীতিকে ব্যবহার করে, সেটাও এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আওয়ামী লীগের নেতাদের সম্পদের যেমন অনুসন্ধান হচ্ছে, বিএনপি ক্ষমতায় যাওয়ার পর যারাই আসুক না কেন, যদি এইভাবে সঠিক অনুসন্ধান করা হয়, এই সম্পত্তির উৎপত্তি কোথায়, কোনভাবে কিভাবে এই সম্পত্তি, কত অর্থ আয়ের ছিল, সেই অর্থের বুনিয়াদে কতটুকুন সম্পদের মালিক হওয়ার কথা ছিল, কতটুকুন হয়েছে, এর এক সময় সঠিক বিচার হবে, তদন্ত হবে। এই রাষ্ট্রীয় সম্পদ সমবন্টন হবে, আবার হয় রাষ্ট্র কেড়ে নেবে অথবা জনগণ স্বয়ং যেয়ে যেয়ে এক এক জায়গা দখল করে নিয়ে তারা তাদের মতো করে এই সম্পদ ভোগ করবে অচিরেই। তো আমি যেটা বলছিলাম, তারেক রহমান সাহেবকে অত্যন্ত নিজের মতো করে বিবেচনায় নিতে হবে কাদেরকে তিনি ঘর জামাই বানিয়ে রেখেছেন, কাদেরকে তিনি রাষ্ট্রের মেহমান বানিয়ে রেখেছেন, অতিথি বানিয়ে রেখেছেন, তারা রাষ্ট্রের কোন উপকারে আসছে, জনগণের কোন জবাবদিহিতার আওতায় তাদের কর্মকাণ্ডকে সীমাবদ্ধতার ভিতরে রাখা হচ্ছে, এই জায়গাটুক জনাব তারেক রহমান যেন মাথায় রাখেন। না হলে একসময় অনুশোচনায় দগ্ধ হইতে হবে, অনুশোচনায় টেবিল থাবড়ানোর মতো বুক থাবড়াইতে হবে, মাথা থাবড়াইতে হবে, এমনকি শেষে যে যেন এই কাজী কামালদের মতো সাবেক এমপিদের ভুলের মতো, যেমন তার মা কারাগারে থেকে গেলেন কারোর ভুলের জন্য, যেন তাকে কারা ভোগ করতে না হয়, এই জন্য তাকে অন্তত এই জায়গাগুলো সজাগ থাকা উচিত। জনগণকে খেপিয়ে তোলে, জনগণকে রাগিয়ে তোলে এমন সংসদ সদস্যদেরকে সংসদ থেকে কিভাবে নিবৃত রাখা যায়, পিছনে ঠেলে রাখা যায়, তার জন্য সচেষ্ট হন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।